হ্যালো সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিদেশে পড়তে এসে আমরা কি ধরনের প্রবলেমের সম্মুখীন হই, কি ধরনের ফেসিলিটি আছে, কি ধরনের উম আমরা কিভাবে এই দেশে আসছি আসলে পড়াশোনা করতে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ইন ডিটেইলস আলোচনা করব। আমি আসলে গত ১২ বছর ধরে আয়ারল্যান্ডে আছি এবং অনেকেই প্রশ্ন করে যে আসলে স্টুডেন্ট ভিসায় কিভাবে আসা যায় বাংলাদেশ থেকে আমাকে যারা চেনে। তো আসলে সেজন্যই আসলে ভিডিওটা করা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমি চেষ্টা করব সবকিছু ইন ডিটেইলস আলোচনা করার জন্য। তো ১ম এই হচ্ছে একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে বাইরের দেশে পড়তে আসবে, তার ১ম যে ভাবনাটা হওয়া উচিত সেটা হচ্ছে কোন দেশে সে যাবে পড়াশোনা করতে এবং সেই দেশটা কেমন? সে দেশের আর্থিক অবস্থা কেমন? সে দেশের ইনকাম কেমন? সেই দেশের কালচার কেমন? সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন? যদি ওই দেশের এই পরিস্থিতিগুলো অনেক বেশি ভালো থাকে, তাহলে ওই দেশটা সিলেক্ট করেন। তারপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনি ওই দেশের উম ওই ইউনিভার্সিটির যেই সাবজেক্টে পড়বেন আপনি, ওই সাবজেক্টটা চুজ করবেন ওই ইউনিভার্সিটিতে। এবং সাবজেক্টটা গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনি কিন্তু প্রতি ১-২ বছর পরে সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না। তো আগে থেকেই যদি সাবজেক্টটা চুজ করে রাখেন অথবা আপনার আগের যে ব্যাকগ্রাউন্ড আছে পড়াশোনা, ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্ট থাকলে আরো বেটার হয়। তো চেষ্টা করবেন সাবজেক্ট চুজ করে রাখার জন্য। তারপরে তারপরে যেই বিষয়গুলো আপনি দেখবেন সেটা হচ্ছে টিউশন ফি। কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টের কত টাকা টিউশন ফি পে করতে হয় এবং সেই টিউশন ফির উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তী ডিসিশন। কারণ হচ্ছে কি আপনি যখন বাংলাদেশ থেকে পড়তে আসবেন, বাংলাদেশ থেকেই ক্যালকুলেশন করে আসতে হবে আপনার কত টাকা খরচ হবে ৪ বছর পড়াশোনা করতে, আন্ডার গ্র্যাজুয়েট করতে। আর যদি কেউ মাস্টার্স করেন সেক্ষেত্রে ভিন্ন। কারণ মাস্টার্সে ১ বছর হয়, কোন ক্ষেত্রে ১.৫ বছর হয়। তো আসলে এটা ডিপেন্ড করে, ভ্যারি করে। তবে আমি আন্ডার গ্র্যাজুয়েট এর কথাই বলতেছি এখানে। আপনি যখন সাবজেক্ট চুজ করা হয়ে যাবে, টিউশন ফি কত টাকা সেগুলো জেনে যাবেন। তারপরে হচ্ছে কি আপনি এগুলো আসলে পে করবেন কার মাধ্যমে বা কিভাবে কি করবেন। আপনি কোনো এজেন্সি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে অনেক ভালো এজেন্সি আছে। যদি সেটা না পারেন তারপরে আপনি নিজে কিছু ইনফরমেশন গ্যাদার করেন। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যান একটা লিস্ট করে এবং ওই ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে আপনি পড়বেন ওই সাবজেক্টটা বাইর করেন। ওই সাবজেক্টে এপ্লাই করার জন্য কি রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে এবং টিউশন ফি কত এবং কখন আপনি এপ্লাই করবেন এবং কোন সেমিস্টারের জন্য আপনি এপ্লাই করতেছেন। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কি হয়? সেপ্টেম্বর থেকে শুরু শুরু হয় আন্ডার গ্র্যাজুয়েটের কোর্সটা ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে। তো জানুয়ারির সেশনে অনেক ইউনিভার্সিটিতে আছে। তবে সবচেয়ে বড় যেই সেশন সেটা হচ্ছে সেপ্টেম্বর সেশন। তো আপনি যদি কোনো বছরের সেপ্টেম্বর সেশন ধরতে চান তাহলে আপনার জানুয়ারি থেকেই কাজ শুরু করতে হবে। কারণ আপনি যদি কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। যেমন ধরেন IELTS অথবা অন্যান্য আরো যে রিলেভেন্ট টেস্ট আছে এগুলো দিতে হবে। তো IELTS করতে গেলেও কিন্তু একটা সময়ের ব্যাপার হয় বাংলাদেশে এখন। তো আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে IELTS পরীক্ষা দিয়ে ওই রেজাল্টটা নিয়ে রাখবেন। কারণ আপনি যে দেশে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, ওই দেশের ইউনিভার্সিটির কোর্সটা আসলে মডিউলটা কিভাবে? ইংলিশে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে? ইংলিশে হলে অবশ্যই আপনার IELTS লাগবে। আর যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় যেমন জার্মানিতে আছে। জার্মানি ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ। ইটালিতে ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ। তো ওই ক্ষেত্রে আপনার ওই দেশের ভাষা শিখে তারপরে ওই কোর্সে অ্যাডমিশন নিতে হবে। আদারওয়াইজ আপনি নিতে পারবেন না। তো এই জিনিসগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি যে এপ্লাই করবেন, এপ্লাই করার সময় আপনাকে কি করতে হবে? ওই ডকুমেন্টস গুলোর পাশাপাশি আপনার ব্যাংক সলভেন্সি রাখবে। ব্যাংক সলভেন্সি হচ্ছে এইটা যে আপনি আয়ারল্যান্ডে বাংলাদেশ থেকে আসার পরে যে টাকাগুলো খরচ করবেন। আপনি ৪ বছর থাকবেন এখানে। ৪ বছরে আপনার প্রত্যেক বছরে আয়ারল্যান্ডে খরচ হয় প্রায় ৳১০,০০০ মতো থাকা খাওয়ার খরচ হয় বা আনুষঙ্গিক অন্যান্য খরচ মিলায়। আরো বেশিও লাগে বাট এটা হচ্ছে একদম কম। আর তারপরে হচ্ছে টিউশন ফি আপনি ১ বছরে তো ১ম দিয়ে আসবেন। তারপরে আপনি আরো ৩ বছরে দিতে হবে। ৩ বছরে প্রায় ১০ থেকে ৳১২,০০০ করে প্রত্যেক বছর টিউশন ফি আয়ারল্যান্ডের যেকোনো ভালো ইউনিভার্সিটিতে। তার চাইতে আরো বেশিও আছে। তো আপনি এগুলো আগে থেকে দেখে নিয়ে ক্যালকুলেশন করবেন। তো প্রায় ৳৭০,০০০ তে প্রায় ৳১,০০,০০,০০০ টাকার উপরে হয়ে যায়। প্রায় ৮০-৯০ লাখ টাকার উপরে। তো এই সলভেন্সিটা আপনার বাংলাদেশ ব্যাংক থেকে দেখায় আসতে হবে। বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে গভর্নমেন্ট অথরাইজ ওই ব্যাংকে আপনার এই ধরনের টাকা অ্যামাউন্ট ফিগার থাকতে হবে অথবা কোনো সম্পত্তি আছে এগুলা দেখায়, গোল্ড আছে এরকম প্রুফ দেখায়া
তারপরে ওই কাগজ নিতে হবে ব্যাংক থেকে। তারপরে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করছেন অফার লেটার নিতে হবে। ব্যাংকের থ্রুতে যে টাকাগুলো পে করছেন এটার একটা রিসিট আছে ওইটা, ইউনিভার্সিটির অফার লেটার, আপনার এডুকেশনাল যেই ডকুমেন্টসগুলো আছে, আপনি যে পড়াশোনা করছেন যে সার্টিফিকেটগুলো, ওইগুলো সবগুলো একসাথে একটা ফাইল করে কোনো এম্বাসিতে জমা দিবেন। যে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন ওই দেশের এম্বাসিতে জমা দিবেন। অনেক ক্ষেত্রে কি হয়, এম্বাসিগুলো বাংলাদেশে থাকে না। যেমন আয়ারল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নাই, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। তো কিছু কিছু দেশের এম্বাসি বাংলাদেশে আছে, কিছু কিছু দেশের এম্বাসি বাংলাদেশে নাই। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আগে থেকে জেনে নিতে হবে যে আপনি ফাইলটা কোথায় গিয়ে জমা হবে, কোন দেশে অ্যাপ্লাই করতেছেন। তো এইগুলা যদি জেনে যান, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, অনেকের আর্থিক অবস্থা অনেক ভালো, তারা বাংলাদেশ থেকে টিউশন ফি এনে এদেশে পড়াশোনা কমপ্লিট করে ফেলে। কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো না, খারাপ, যারা প্রথমবার আসার সময় ঋণ করে আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে এসে যখন এপ্লাই করে, কিন্তু পরবর্তীতে আর বাংলাদেশ থেকে ব্যাকআপ পাবে না, তাদের ক্ষেত্রে কি হবে? তারা এসে ১ম এই স্টুডেন্ট হিসেবে থাকবে, তারা টিউশন ফি কিভাবে ম্যানেজ করবে? এদেশে আসলে ২০ ঘন্টা আপনার কাজ করার পারমিশন থাকবে আপনি যখন স্টুডেন্ট হিসাবে আসবেন। তো আপনি যদি ৫ দিন কাজ করেন, সরি ৫ দিন যদি আপনি পড়াশোনা করেন আর ২ দিন কাজ করেন, মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আপনি পড়াশোনা করবেন, স্যাটারডে সানডে আপনি কাজ করবেন। আর আপনি নিজে রান্না করে খেতে হবে। বাংলাদেশে আপনার কি হতো, যে আপনি কিন্তু রান্না-বান্না করতেন না। আপনার আম্মা রান্না করে দিত, আপনি শুধু খেয়ে ফেলতেন। তো সেটা আর হবে না। কারণ ওই লাইফটা থেকে বের হয়ে আপনি এখন নিজে রান্না করবেন, নিজে কাজ করতে হবে, নিজেই পড়াশোনা করতে হবে। তো সবগুলা বিষয় হ্যান্ডেল করার মতো পরিস্থিতি আপনার আছে কিনা, এই জিনিসটা আগে থেকে মাথায় নিবেন। কারণ আপনি কল্পনাতে চিন্তা করতেছেন যে আপনি ওখানে যেয়ে পড়াশোনা করবেন। কিন্তু ওখানে বাস্তবতা হচ্ছে এরকম, যে আপনাকে কাজও করতে হবে, রান্নাও করতে হবে, পড়াশোনাও করতে হবে। সবকিছু আপনি একা করতে হবে। এখানে কেউ করে দিবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার যদি কোনো স্কিল না থাকে বাংলাদেশ থেকে, বাংলাদেশে অনেক স্টুডেন্টদের স্কিল আছে, আবার অনেকের স্কিল নাই। তো যাদের স্কিল নাই তারা কি করবেন? তারা এসে আসলে বিপদে পড়ে যায়। কারণ তারা ১ম এই কাজ পাবে না। কারণ স্কিল লোকদের জন্য কাজ এভেইলেবল আছে, বাট আনস্কিল লোকদের জন্য কাজ পাওয়াটা টাফ। আর পেলেও অড জব গুলো পেতে হবে। যেমন ধরেন আপনার রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করতে হবে, অথবা রেস্টুরেন্টের কিচেন পোর্টার হিসেবে কাজ করতে হবে, অথবা আপনি সিকিউরিটি জব করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কোনো দোকানের সেলসম্যান হিসেবে এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো করে যে আপনি টোটাল টিউশন ফিটা ইনকাম করে ফেলবেন, এটারও কোনো নিশ্চয়তা নাই। হয়তো ৫-৭,০০০, ১০,০০০ ইউরো ইনকাম করে ফেলতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে, আপনি কতটুকু কাজ করতে পারবেন। তো আপনি যখন এইগুলো করে আপনার আয়ারল্যান্ডে এসে পড়াশোনা করে ফেলবেন, এবং আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করলে ১ বছর, আর মাস্টার্স কমপ্লিট করলে ২ বছরের মধ্যেই আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। এবং ওই জবটা যদি আপনি ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলেই কিন্তু আপনি এই দেশে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যাবেন স্টুডেন্ট থেকে। তারপরে ৫ বছর আপনি কাজ করলে আপনি পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। তারপরে আপনি এর ভিতরে আপনি যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, তখনই কিন্তু আপনার ওয়াইফ বা আপনার পার্টনার যারা আছে তাদেরকে নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আপনার কিন্তু স্টুডেন্ট ভিসায় আবেদন করতে হবে, এবং আবেদন করার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় নিয়ে আবেদন করবেন। কারণ টাকা-পয়সা এখানে বিশাল একটা টাকা-পয়সার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এবং সময়ের ব্যাপার আছে। আপনি কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার পরে, এদেশে আসার পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। কারণ অলরেডি আপনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলবেন। আর বড় একটা অ্যামাউন্টই ইনভেস্ট করতে হয়। যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের ক্ষেত্রে তো অবশ্যই হার্ড হয়ে যায়। আর যাদের আর্থিক অবস্থা ভালো আছে তাদের তো কোনো সমস্যাই নাই। তো এই বিষয়গুলা বিবেচনা করেই আপনাকে আগাইতে হবে। তো আমি আশা করব যে আপনারা এভাবে এই বিষয়গুলো জেনে, বুঝে তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা পড়াশোনা করতে আসেন। আসার পরে আপনি সফল হন, এই কামনা করি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং দেখা হবে পরবর্তীতে কোনো নতুন এক ভিডিওতে। বাই, বাই।